মেয়েদের টিম বিদেশে যাচ্ছে, সেখানে ছেলে মানে ম্যানেজার, এটা তো আনটলারেবল। একটা টিম প্লেয়ার ভালো করলো, পারফরমেন্স করলো, কোচ দৌড়ে গিয়ে তাকে আলিঙ্গন করছে। আমাদের কাস্টমস কিন্তু এটা যায় না। সুইমিং এর ধরনের হয়েছিল, ব্যাডমিন্টনেও এরকম হয়েছিল, তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছিল। সে সাজা প্রাপ্ত হয়ে তাকে বহিষ্কার করে আবার সে এখন আছে। বিসিবি তো একটা তদন্ত কমিটি করেছে, 3 মেম্বার একটা তদন্ত কমিটি করেছে। তো এইখানে কিন্তু অনেকেই আবার ওই প্রশ্ন করতেছে, দাবিটা জানাচ্ছে যে বিসিবির বাইরে থেকে একটা তদন্ত কমিটি হওয়া উচিত। এনএসসি আছে, ক্রীড়া মন্ত্রণালয় আছে, মানে আপনারা কি মানে এমন কোনো ইনিশিয়েটিভ দাবি করেন কিনা যে তাদের কাছ থেকে আসা উচিত একটা সার্বিক একটা গাইডলাইন? যে মেয়েটা বলছে তার ফিউচারটা নষ্ট করে দেয়, হ্যাঁ, সে যদি প্রতিবাদ করে তার খেলোয়াড়ি লাইফটাকে নষ্ট করে দিচ্ছে, হয়তো সে ক্রীড়াঙ্গন থেকেই আউট হয়ে যাচ্ছে। বিভিন্ন ফেডারেশনে যে দেখা যায় যে তারা মেয়েদেরকে এমন একটা ভাবে রাখে যে তুমি যদি আমার কথা না শোনো, সাবিনা একটু বলেছিল, তুমি যদি আমার কথা না শোনো তোমাকে ন্যাশনাল টিমে রাখা হবে না। এই জিনিসগুলো, একটা মেয়ে কেবল আসলে একটা কোমলমতি মেয়ে, কিছুই জানে না, কিছুই বুঝে না, ঢাকা শহর কি সেটাই বুঝে না, তার মাঝে যখন এটা ঢুকে দেওয়া হয় সে কিন্তু ভীতির মধ্যে থাকে। অনেক মেয়ে কিন্তু চলে গেছে। সবাইকে স্বাগত আমাদের স্পোর্টসের নিয়মিত শো পিচ পারফেক্টে। আজকের আলোচনার বিষয় হচ্ছে জাহানারা আলম যে অভিযোগ এনেছেন সেক্সুয়াল হ্যারাসমেন্টের একজন বিসিবির অফিসিয়ালের বিরুদ্ধে, আমাদের ফর্মার পেস বোলার ক্রিকেটার। তো এই বিষয় নিয়ে আমাদের সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া সর্বত্রই আলোচনা হচ্ছে, এবং তার সাথে সাথে অন্যান্য ফেডারেশনেও এরকম নানা ধরনের ঘটনা আছে যেগুলো নিয়ে আবার উঠে আসছে, আলোচনা হচ্ছে। তো এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন আমাদের ক্রীড়াঙ্গনের দুজন খুবই পরিচিত মুখ, কামরুন্নাহার ডানা আপা আর সাবরিনা সুলতানা আপা। আমি আজকে খুব কিছু বলবো তা না, আমি আপনাদের আসলে কথাগুলো শুনবো। সে কথাগুলো হচ্ছে যে আপনারা তো জানেন বা অলরেডি এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে আমাদের ফর্মার মানে ক্রিকেটার, ফর্মার ক্যাপ্টেন ক্রিকেটের জাহানারা আলম মারাত্মক কিছু অভিযোগ এনেছেন। সেই অভিযোগ নিয়ে বেশ তোলপাড় চলছে, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এখন উঠে আসছে যে আসলে বৃহত্তর ক্রীড়াঙ্গনেই সমস্যাটা অনেক গভীরে। হ্যাঁ, তো সেটা নিয়ে আপনি আমাদের সাথে কিছুদিন আগে কথাও বলেছেন, এই বিষয়টা নিয়ে ওইটার বিষয়ে আলোকপাত করেছেন। তো ডানাপাকে দিয়ে শুরু করি, যে ডানাপা আপনি যদি পুরো বিষয়টা নিয়ে একটু কথা বলেন আর কি, বা আলোকপাত করেন। ধন্যবাদ আপনাকে আমাদেরকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। খুবই কষ্টের ঘটনাগুলো, এবং জাহানারা আলম যে উত্থাপিত করেছে অভিযোগগুলো, এই জন্য তাকে আমি ধন্যবাদ দিতে চাই, এই জন্য যে তার মাধ্যমে আরও অনেকেই কথা বলার সাহসটা পাচ্ছে। সত্যি কথা বলতে কি, ব্যাপারগুলো কিন্তু অনেক আগে থেকে হয়ে আসছে। আমি বলবো যে আমরা যারা 70 দশকে জাতীয় পর্যায়ে খেলাগুলো শুরু করেছি, সাবরিনারা তারপরে আমাদের পরবর্তীতে এসছে, ওই সময় কিন্তু আমরা যাদেরকে অভিভাবক পেয়েছিলাম তাদেরকে কিন্তু বড় ভাইয়ের মতোই পেয়েছি। তাদেরকে অনেকে পিতৃতুল্য আচরণ করেছেন। কিন্তু আমাদের তো অবশ্যই সামাজিক অবক্ষয় হয়েছে, মূল্যবোধের অবক্ষয় হয়েছে, দিন দিন হচ্ছে। এই অবস্থাতে বর্তমান সময় যারা আসছে, আমি বলবো যে আমাদের সময় কিন্তু, বা আমাদের পরবর্তীতে, বা আমাদের আগে যারা এসছেন 50 দশক 60 দশকে যারা আমাদের বড় বোনরা খেলেছেন, সবাই কিন্তু দেখা যেত মধ্যবিত্ত অথবা উচ্চবিত্ত পরিবার থেকে, মানে উচ্চ মধ্যবিত্ত পরিবার থেকে খেলার জগতে আসতো। তো সেই জিনিসটা আস্তে আস্তে যেমন মধ্যবিত্তরা বা উচ্চ মধ্যবিত্তরা, ওরা বাচ্চারা ক্যারিয়ারিস্ট হচ্ছে, তারা আসতে চাচ্ছে না, যেহেতু এখানে আমাদের ভবিষ্যৎ নিশ্চয়তা খুবই কম। এখন কিন্তু নিম্নবিত্ত অথবা তার চেয়ে একটু উপরে এর ধরনের বেশিরভাগ, আমি সবাই বলবো না, বেশিরভাগ আসছে, যাদের হয়তো এটাকে রুটি রুজি হিসাবে নিতে যাচ্ছে। আমরা তো প্রফেশনাল ছিলাম না আমাদের সময়, বা তার আগে, বা আমাদের পরে 10 বছর বা 20 বছর। তো প্রফেশন হিসাবে যখন এটা নিতে আসছে, বাবা মারা খুব উৎসাহিত হচ্ছে যে আমাদের মেয়েরা ফুটবলে ভালো করছে, এখন ক্রিকেটে ভালো করছে, তার আগে সাবিনারা শুটিংয়ে ভালো করেছে, অন্যান্য ভারত তুলনায় ভালো করছে। তো বাবা মারা উৎসাহিত হচ্ছিলেন। তো এইরকম একটা সময় যাদেরকে আমরা মাঠে আনতে পারতাম না, তারা আগ্রহ নিয়ে যখন মাঠে আসছে, তখন যদি তারা এই ধরনের অবস্থার শিকার হয়, অটোমেটিক্যালি বাবা মারা কিন্তু চাইবেন না তার বাচ্চাকে, মেয়ে বাচ্চাকে স্পোর্টসে দিতে। আমি এখানে বলতে চাই যে আমাদের
কিছু তো অবশ্যই ভুল সিদ্ধান্ত আছে যে আমরা মেয়েদেরকে সহজেই ফেডারেশনে ঢুকতে দিতে চাই না। আমি কোচিং স্টাফের ব্যাপারটা পরে আসছি, সংগঠক হিসাবেও কিন্তু আমাদের দেখা যায় বিভিন্ন ফেডারেশন, এখনও অনেক ফেডারেশন আছে যেখানে মহিলা নেওয়াই হয় না। এবার হয়তো সার্চ কমিটির মাধ্যমে কিছু কিছু জায়গায় 2-3 এসছে, কিন্তু আমি অনেক আগের থেকে আমরা আন্দোলনও করেছি, কথাও বলেছি, জাতীয় ক্রীড়া পরিষদকে বলেছি, ক্রীড়া মন্ত্রণালয়কে বলেছি, কনসার্ন অথরিটি যারা তাদেরকে কিন্তু বলেছি যে মেয়েদেরকে, যেহেতু আমরা অর্ধেক জনগোষ্ঠী, আমরা বলি নারী, যদি আপনার 16 কোটি লোক হয় তার মধ্যে 8 কোটি পুরুষ 8 কোটি নারী, যদি 18 কোটি হয় তাহলে 9 কোটি পুরুষ 9 কোটি, আমরা ধরে নিচ্ছি সবসময় এটা বলা হয় অর্ধেক জনগোষ্ঠী আমরা নারী, তো নারীর তো অধিকারটা অর্ধেক হওয়া উচিত সব কিছুতে। একটা 31 সদস্য বিশিষ্ট কমিটিতে দেখা যায় একজনও নারী নাই, অথবা 25 সদস্য বিশিষ্ট কমিটিতে দেখা যায় একজনও নারী নাই, তা আমাদের অবস্থানটা কোথায়? ক্রিকেটে যদি বলি যে এত 25 মেম্বারের যে কমিটি হলো, সেখানে এনএসসি থেকে হয়তো একজন নিয়েছেন, তো আপনি যেটা বলছেন সেই পার্টিসিপেশনটা অনেক বড় হওয়ার কথা। আমি 2013 থেকে 2017-তে আমি বাংলাদেশ মহিলা ক্রীড়া সাধারণ সম্পাদক ছিলাম। আমি রাষ্ট্রীয় পুরস্কার, কিন্তু বাংলাদেশের প্রথম ব্যক্তি, আমি নারী বলবো না, প্রথম ব্যক্তি যে খেলোয়াড় এবং সংগঠক 2 ক্যাটাগরিতে আমি জাতীয় পুরস্কার পেয়েছি। হ্যাঁ, আমার পরে টুটুল ভাই পেয়েছেন 2 ক্যাটাগরিতে 2009 সালে, আমি 1999 সালে পেয়েছি। আমি 13 থেকে 17 ক্রিকেট বোর্ডের কাউন্সিলর, মহিলা ক্রীড়া সংস্থার থেকে আমার কাউন্সিলরশিপ গেছে, মহিলা কমিটিতে আমি ছিলাম না। ইভেন 14তে যেটা ওয়ার্ল্ড কাপ হলো, সিলেটে খেলা হয়েছে, ঢাকায় খেলা হয়েছে, সিলেটে আমাদের সব পুরুষ কর্মকর্তারা হেলিকপ্টারে গেছেন, প্লেনে গেছেন, আমাকে একটিবারের জন্য জিজ্ঞাসা করা হয়নি যে ডানা আপনি যাবেন কিনা বা তুমি যাবে কিনা। আমি নিজ উদ্যোগে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা থেকে, আমি মনিরা মোর্শেদ হেলেন, আমাদের টেবিল টেনিসের প্রথম জাতীয় টেবিল টেনিস মহিলা চ্যাম্পিয়ন, আরেকজনকে, আমরা 3 জন নিজ উদ্যোগে গিয়েছিলাম ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হয়ে। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ক্রিকেট হচ্ছে, আমাকে কোনো কমিটিতে অ্যাবজর্ব করা হয়নি। তো এরকম যারা সংগঠক হিসেবে নিজেকে এখনও পরিচিত করে তুলতে পারেনি, তাদের কী অবস্থা হতে পারে। তো এখন আমি যেটা মনে করি, যেহেতু মেয়েরা খেলাধুলা এসছে, অনেক হার বেড়েছে, তারা বাইরে গিয়ে ভালো রেজাল্ট করছে, সেখানে আমাদের কোচিং স্টাফ অবশ্যই মহিলা থাকতে হবে। মেয়েদের বলা হয় মেয়েরা পারবে না, তো একটা মেয়ে যদি বিদেশে গিয়ে ভালো পারফর্ম করতে পারে, সাফ ফুটবল, অনূর্ধ্ব-19, অনূর্ধ্ব-17, নারী সাফ, ক্রিকেটেও তেমনিভাবে বিভিন্ন টুর্নামেন্টে যে তারা শিরোপা নিয়ে আসতেছে, কোচিংয়ে তারা পারবে না কেন? সুযোগটা তো দিতে হবে, তৈরি করতে হবে। আমার কথা হলো কোচ তৈরি করতে হবে। একটা ছেলেদের যারা কোচ হচ্ছে তারা তো ট্রেনিং করে হচ্ছে, তো মেয়েদের কেন সে ট্রেনিংয়ের ব্যবস্থাটা নেওয়া হচ্ছে না? আমাদের সময় কিন্তু আমরা যারা খেলেছি তারা কিন্তু দেখা গেছে পরবর্তীতে অনেকেই হয়তো ইন্টারেস্টেড ছিল না, বা পারিবারিকভাবে সমর্থন পায়নি, হয় হাজব্যান্ডের সমর্থন পায়নি অথবা শ্বশুর বাড়ির সমর্থন পায়নি, জন্য তারা ক্রীড়াঙ্গনে থাকতে চায়নি। এখন কিন্তু বর্তমান সময় ম্যাক্সিমাম মেয়েরা খেলা ছাড়ার পর তারা ক্রীড়াঙ্গনে থাকতে চাচ্ছে, তারা কোচ হিসাবে থাকতে চাচ্ছে, তারা রেফারি হিসাবে থাকতে চাচ্ছে, আম্পায়ার হিসাবে থাকতে চাচ্ছে, কিন্তু ফেডারেশনগুলো তাদের সেই ব্যবস্থাটা করছে না কেন? আমাদের কেন একটা মেয়ে টিম, আমি অনেক এটা নিয়ে কথা বলেছি, বিভিন্ন সময় মিটিং মিছিলে টক শোতে বলেছি যে মেয়েদের টিম বিদেশে যাচ্ছে, সেখানে ছেলে মানে ম্যানেজার, এটা তো আনটলারেবল। এখানে আমি উল্লেখ করতে চাই, ফুটবলে মহিলা ফুটবল শুরু করার সৌভাগ্যতা হয়েছিল, আমি সৌভাগ্যবান যে আমার হাত দিয়ে মহিলা ফুটবলটা 2003 সালে বাংলাদেশে ফুটবল ফেডারেশনের মাধ্যমে এটা শুরু করতে পেরেছিলাম। তখন কিন্তু আমরা 4 সালে যে বিদেশে 2005-এ যে দক্ষিণ কোরিয়াতে আন্ডার-17 ফুটবল গিয়েছিল, সেই টিমে কিন্তু টিম লিডার এবং ম্যানেজার আমাকে করা হয়েছিল। পরবর্তীতে আমাদের আরেকজন মেম্বারকে আন্ডার-19 দিল্লিতে হয়েছিল, মহিলা ম্যানেজার পাঠিয়েছি, এবং 2008 পর্যন্ত আমি যখন দায়িত্বে ছিলাম একজনও পুরুষ কিন্তু ফুটবল টিমের ম্যানেজার হয়ে যেতে পারেনি। কিন্তু আমি যখন নাই বা আমরা যখন নাই, পরবর্তীতে মহিলা উইংয়ের চেয়ারম্যান হলো মহিলা, সেখানে পুরুষ যাচ্ছে ম্যানেজার। এটা তো চিন্তাই করা যায় না। ক্রিকেটেও তাই দেখা যায়, যে ঘটনাটা জাহানারার ব্যাপারে হয়েছে, সেটা ছেলে কোচ। ক্রিকেট বোর্ডের এত টাকা, ক্রিকেট বোর্ড বিভিন্ন ফেডারেশনকে সহযোগিতা করে, ফিনান্সিয়াল সাপোর্ট দেয় বিভিন্ন রকম, তারা তো একটা স্ট্যাবলিশ ফেডারেশন, অনেক তাদের এফডিআর। সেইখানে ক্রিকেট বোর্ড কি মেয়েদের কোচিং করে সেই এক্সপ্লেয়ারগুলোকে কোচ হিসাবে বানাতে পারে না? বিদেশ থেকে ট্রেনিং দিয়ে নিয়ে আসতে পারে না? রেফারি আম্পায়ার করতে পারে না? অবশ্যই করতে পারে। ফুটবল ফেডারেশনকে কোচিং স্টাফ বাড়াতে পারে না? এটা তো মানসিকতারই সবচেয়ে বড় সমস্যা। সবচেয়ে বড় কথা হলো যে আমাদের বাংলাদেশের কনসেপ্টে আমরা কিন্তু এখনও ওরকমভাবে হয়নি। আমি যে এর কথা বলতে পারি যে একটা টিম যখন খেলে, যে সে
একটা টিম প্লেয়ার ভালো করলো, পারফরমেন্স করলো, কোচ দৌড়ে গিয়ে তাকে আলিঙ্গন করছে। আমাদের কাস্টমস কিন্তু এটা যায় না। যে দেশে যে কাস্টম, আমাকে সেটা মানতে হবে। আমাদের মেয়েদেরকে অবশ্যই আমরা চাইবো তারা এমন একটা পরিবেশের মধ্যে থাকে যেন সেখানে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তারা তাদের স্বাচ্ছন্দ্য বোধ করে তাদের পারফরমেন্সটা রিয়াল শো করতে পারে। সেই জিনিসটা আমাদেরকে নিয়ে আসতে হবে। সাবরিনা আপা, আপনার কাছে যদি একটু যাই, ক্রিকেটের তো এটা এসেছে এবং এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আসলে তো অন্য ফেডারেশনগুলো তো আমরা যতটুকু যে শুটিং, সুইমিং, ব্যাডমিন্টন, ওয়েট লিফটিং, নানা রকম অভিযোগ আছে এবং অ্যাথলেটিক্স আরও অনেকে বলে না, সেগুলো হ্যাঁ বলে না। তো ওইগুলো তো আসলে হয়তো দুই একদিন একটু নাড়াচাড়া হয়, একটা মিডিয়াতে আসে, একটু অ্যাড্রেস করা হয়, তারপরে হারিয়ে যায়। মানে এই ব্যাপারগুলো নিয়ে দীর্ঘমেয়াদী কোনো আর মানে কোনো কথাও হয় না, সুরাও হয় না, কিছুই হয় না। এইটাতে যদি একটু আপনি না, এই জিনিসগুলো প্রত্যেকটা ক্রীড়াঙ্গনের প্রত্যেকটা ইভেন্টেই কিন্তু এই ধরনের হয়ে আসছে, হচ্ছে। কিন্তু তারা যে মেয়েরা যে বলছে না, অভিযোগ করছে না, সেটা কিন্তু না। তারা হয়তো তাদের কর্তৃপক্ষের কাছে অভিযোগ করছে, লিখিত হোক মৌখিকভাবে হোক। তখন হচ্ছে কি, যে মেয়েটা বলছে তার ফিউচারটা নষ্ট করে দেয়। হ্যাঁ, সে যদি প্রতিবাদ করে তার খেলোয়াড়ি লাইফটাকে নষ্ট করে দিচ্ছে, হয়তো সে ক্রীড়াঙ্গন থেকেই আউট হয়ে যাচ্ছে। এখন আজকে জাহানারা সে সাহসিকতার পরিচয় দিয়ে সে নিজের সে কিন্তু এর আগে প্রতিবাদ করেছিল, তখন কিন্তু সে এটার প্রতিকার পায়নি। এখন সে এসে আবার প্রতিবাদ করেছে এবং লিখিত দিয়েছে। তার পাশে এখন যেমন তামিম, আশরাফি, ওরা এসে দাঁড়িয়েছে। তারপরে হচ্ছে আমরাও এটা নিয়ে মানে সরব হচ্ছি, প্রতিবাদ করছি, যার কারণে অন্য আরও কিছু মেয়েরা সাহস করছে। ক্রিকেটের কিছু মেয়ে আরও বলছে তাদের প্রবলেমগুলো, আমাদের শুটিংয়েরও কিছু বলেছে ওদের প্রবলেমগুলো। এরকম কিন্তু ব্যাডমিন্টন, সুইমিং, অ্যাথলেটিক্স, প্রায় সব ইভেন্টে, যেসব ইভেন্টে মেয়েরা আছে, কম বেশি কিন্তু মেয়েরা হ্যারাস হচ্ছে। হ্যাঁ, এই ধরনের প্রবলেম হচ্ছে, কিন্তু তারা বলতে পারছে না। যখন বলে, যেমন শুটিংয়ে যে মেয়েটা বলেছে, দু একটা ইয়েতে মিডিয়ার কাছে সে প্রতিবাদ করেছে, লিখিত দিয়েছে, তাকে ক্যাম্পেই ডাকে নাই। অথচ সেই মেয়েটা কিন্তু অনেক ভালো একটা শুটার। হ্যাঁ, সে অনেক ভালো পারফর্ম করেছে, সে ওয়ার্ল্ড কাপ বা অলিম্পিকে যাওয়ার মতন তার পারফরমেন্স আছে, তাকে ক্যাম্পে ডাকে নাই। ইভেন তাকে মানে অনেকটা হুমকি দেওয়া হয়েছে। বা এই ধরনের শুধু এই ইভেন্ট না, সব ইভেন্টগুলোতেই কিন্তু মেয়েরা যখন একটু প্রতিবাদ করার চেষ্টা করে, তাদের এই ব্যাপারগুলো তুলে ধরার চেষ্টা করে, তখন কিন্তু এই ধরনের প্রবলেম ফেস করতে হচ্ছে মেয়েদেরকে। এখন এটা যদি হতে থাকে, তাহলে কিন্তু আমাদের ক্রীড়াঙ্গনে মেয়েদের অবস্থানটা প্রায় থাকবেই না। এখন কিন্তু অনেকটাই কম মেয়েরা চেষ্টা করে, বা এখনকার বাবা মারা চায় যে ঠিক আছে মেয়েরা অন্য সাইডে না যেয়ে খেলাধুলাটা করুক। যেহেতু খেলাধুলায় কিন্তু আমাদের বেশ ভালো, অনেক ভালো ভালো রেজাল্ট আছে, সেজন্য চায় বিশেষ করে ক্রিকেট, ফুটবলে ওদের ফিউচার আছে। সেজন্য ম্যাক্সিমাম মেয়েরাই চায় যে আমি একটু ক্রিকেটে যাব, ফুটবলে যাব, বা শুটিংয়ে অনেক মেয়েরা ইন্টারেস্টেড হয়। কিন্তু এই ব্যাপারগুলো যদি মানে ঘটতেই থাকে, তাহলে তো গার্ডিয়ানরা তো মেয়েদেরকে দিবেই না, মেয়েরাও চিন্তা করবে যে আমি যাব কিনা এইসব জায়গাতে। আমাকে যদি এই জিনিসগুলো ফেস করতে হয়, তাহলে তো আমি মানে আমার বাচ্চাকেই তো আমি দিব না, তাই না? আমার মেয়েকে বা আরেকজন তার মেয়েকে দিবে না। এইগুলোর প্রতিকার হতে হবে। যারা এগুলো করছে, মেয়েদেরকে যারা হ্যারাস করছে, তাদেরকে আমার মনে হয় যে এই ব্যাপারগুলোতে তাদেরকে নিয়ে এসে, যারা এই কাজগুলো করছে, তাদেরকে আজীবনের জন্য এই ক্রীড়াঙ্গন থেকে তাদেরকে বের করে দেওয়া। তারা যেন কোনোভাবে কোনো ক্রীড়াঙ্গনে, শুধু ঢাকা ফেডারেশনগুলো না, তারা যেন জেলা পর্যায়েও যে ঢুকতে না পারে খেলোয়াড়ি কোনো অঙ্গনে, মেয়েদের যেন আর এই ধরনের কোনো ক্ষতি করতে না পারে। এই ব্যবস্থাগুলো যদি নেয়, তাহলে কিন্তু এই জিনিসটা বলতে গেলে একদমই আর হবে বলে মনে হয় না। ডানাপা, হয়তো আপনাদের দুজনের কাছে এই প্রশ্নটা, যে বিসিবি তো একটা তদন্ত কমিটি করেছে, 3 মেম্বার একটা তদন্ত কমিটি করেছে। তো এইখানে কিন্তু অনেকেই আবার ওই প্রশ্ন করতেছে, দাবিটা জানাচ্ছে যে বিসিবির বাইরে থেকে একটা তদন্ত কমিটি হওয়া উচিত। হ্যাঁ, ডেফিনেটলি আমি এটা বলবো যে তার আগে, সবার আগে আমি একটা কথা বলি যে বিসিবিতে যে মেম্বারগুলো নিয়েছে, হ্যাঁ,
তাদের ভিতরে কিন্তু মেয়ে মাত্র একজন, এবং সেই মেয়েটা কিন্তু ক্রীড়াঙ্গনের কেউ না, তার কিন্তু খেলোয়াড়ই কোনো লাইফ নাই, সে কোনো খেলোয়াড় বা সংগঠক এরকম কিন্তু ছিল না। আমার মনে হয় ক্রীড়াঙ্গনে যেহেতু এই ক্রিকেটে যেহেতু মেয়েরা আছে, যথেষ্ট মেয়েরা আছে, তাদের জন্য শুধু ক্রিকেট বলে না, প্রত্যেকটা ফেডারেশনেই কিন্তু মানে যদি 20 জনের মেম্বার হয় একটা কমিটিতে থাকে, অ্যাটলিস্ট 7 থেকে 8 জন মেয়ে নেওয়া উচিত আমার মনে হয়। কারণ যেহেতু মেয়েরা আছে, মেয়েদের জন্য মেয়ে অফিসিয়াল বা কোচ এগুলো থাকা উচিত। আর ক্রিকেটের কথা যদি বলে, ক্রিকেটে কিন্তু ইন্টারন্যাশনাল আম্পায়ার কিন্তু আমাদের একজন মেয়ে আছে, জেসিকা জেসি। হ্যাঁ, তাহলে সে যদি ইন্টারন্যাশনাল পর্যায়ে একজন আম্পায়ার হতে পারে, হ্যাঁ, সেই যোগ্যতা রাখতে পারে, তাহলে একটা কোচ হতে পারবে না, একটা মেয়ে কোচ হতে পারবে না, একটা মেয়ে ম্যানেজার হতে পারবে না? মেয়েদের অবশ্যই সেই যোগ্যতাটা আছে, কিন্তু মেয়েদেরকে নিয়ে আসে না, আনার চেষ্টাই করে না। কেন করবে না? এটা করতে হবে। এটা যদি করে তাহলে আজকে এই মেয়েদের এই অবস্থানটা হতো না, যদি এটা করা হতো। জানাপা, এই ব্যাপারে একটু যদি বলি যে এই যে সার্বিক একটা, আমি বলবো যে সব জায়গায় কিন্তু এটা আছে, মানে এটাকে মানে ইগনোর করা বা অস্বীকার করার মানে করার কোনো উপায় নেই। তো সেই ক্ষেত্রে আমাদের এনএসসি আছে, ক্রীড়া মন্ত্রণালয় আছে, মানে আপনারা কি মানে এমন কোনো ইনিশিয়েটিভ দাবি করেন কিনা যে তাদের কাছ থেকে আসা উচিত একটা সার্বিক একটা গাইডলাইন বা কিছু কিছু অ্যাওয়ারনেসেরও ব্যাপার আছে, যে একটু প্রোগ্রাম করা, হ্যাঁ, ছেলেদের জন্যও করা, যে কোন জায়গাটা করা যাবে না, কোনটা বাধা আছে কোনটাতে, মেয়েদেরকেও অ্যাওয়ার করা যে তোমরা কোথায় অভিযোগগুলো বা অভিযোগের জন্য একটা জায়গা থাকা, এটাকে আপনারা মানে অবশ্যই থাকা উচিত। এবং এটা এনএসসিকেই এটা নেওয়া উচিত যে হ্যাঁ, মেয়েদের সমস্যা হবে, শুধু মেয়েদের কেন, ছেলেদেরও প্রবলেম হয়। তাহলে এই ধরনের অভিযোগ করার মতো নির্ভয়ে যে আমি অভিযোগ করব এবং এইটার প্রতিকার হবে, যদি এটা হয় তাহলে মেয়েরা নির্ভয়ে খেলাধুলা চালিয়ে যেতে পারবে এবং তারা এই ভয়টা পাবে না, বা তাদেরকে এখানে তাদের ক্যারিয়ারটা নষ্ট হবে না। জানাপা কিছু বলতে চাচ্ছিলেন? আমি যেটা বলতে চাচ্ছি, প্রথম কথা হলো যে আমাদের এখন অনেক মেয়েরা খেলছে প্রতিটা ডিসিপ্লিনে। আগে কিন্তু মহিলা ফুটবল ছিল না, মহিলা ক্রিকেট ছিল না, অনেক খেলাই ছিল না। আমরা যখন খেলেছি তখন হয়তো 12-13টা বা 14টা এরকম ডিসিপ্লিন ছিল। এখন কিন্তু প্রতিটা ফেডারেশনে প্রতিটা ডিসিপ্লিনে মেয়েরা অংশগ্রহণ করছে। সেই কারণে প্রথম যে কাজটা হওয়া উচিত সেটা হলো প্রতিটা ফেডারেশনে, আমি সবসময় বলি, আজও বলছি, সেদিন আপনাদের সাথে কথা বলতে গিয়েও বলেছিলাম রেজিস্ট্রারের সাথে, যে 30% মেয়ে আমাদের প্রতিটা ফেডারেশনে মাস্ট করতে হবে। সেটা অলিম্পিক চার্টার অনুযায়ী সেটা ক্রীড়া মন্ত্রণালয় এবং এটা সংসদে পাস হওয়া উচিত, যে প্রতিটা ফেডারেশনে 30% মহিলা থাকতে হবে। তাহলে এবং মহিলা উইং থাকবে, মহিলা যে টিমটা তাদের দ্বারা পরিচালিত হবে। এবং যখন ছেলেদের টিম যাচ্ছে তখন কিন্তু মেয়েদেরকে নেওয়া হচ্ছে না। আমিও একটা ভাগ্যবান বলতে হবে, 1992-তে অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ, তখন আমি জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন, 86-এ জয়েন্ট সেক্রেটারি হয়েছি। আমি তখন মানে কারেন্ট চ্যাম্পিয়ন প্লেয়ার ছিলাম। তো 1992-তে আমাদের যে বাংলাদেশের ছেলে টিম গেছে, শুধু ছেলে টিমই গিয়েছিল, 3 মেম্বার্স টিম, আমি সেটার টিম লিডার কাম ম্যানেজার ছিলাম। তো হয়তো বা আমার সাংগঠনিক ক্যারিয়ারটা অনেক আগে শুরু হয়েছিল বিধায় ছোটোবেলায় খেলাঘর করেছি, উদিচি করেছি, ছাত্রায়ন করেছি, বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলাম, শামসুনা হলে জেনারেল সেক্রেটারি ছিলাম। অর্গানাইজিং ক্যারিয়ারটা আমার অনেক আগে শুরু হয়েছিল, জন্য আমি আমারটাকে তৈরি করতে পেরেছিলাম। কিন্তু যারা নিজেরা তৈরি করতে পারছে না তাদেরকে তো আমাদের তৈরি করতে হবে, তাই না? তো সেই জায়গায় যদি একটা কোচ মহিলা হয়, যদি একজন আম্পায়ার মহিলা হয়, মেয়েরা তো স্বাচ্ছন্দ্য বোধ করবে। আমার কথা হলো যে বিদেশি টিম যাবে, তখন কেন ছেলে টিম? একটা মেয়ের কিন্তু অনেক রকম সমস্যা যেটা ছেলেদের সাথে শেয়ার করতে পারে না। আর যারা অল্প বয়সে খেলতে আসছে তাদের তো অনেক রকম ভয়, ভীতি, লজ্জাটা একটু বেশি থাকে। হ্যাঁ, তো সেই সময় সে শেয়ারটা করবে কার সাথে? একটা ছেলের সাথে। তো কখনই সম্ভব না। হ্যাঁ, বাসায় যে কোনো প্রবলেম তো মায়ের সাথে শেয়ার করে, বাবার সাথে তো শেয়ার করে না, তাই না? তো সেই সব জায়গায় আমাদেরকে স্ট্রিক্টলি, এটা আমাদের সুরক্ষা আইন আছে, কিন্তু সেটা না, স্পোর্টসে এটা ফলো করা হচ্ছে না, তাই না? আমাদের প্রতিটা ফেডারেশনের সেল থাকতে হবে, মাস্ট করতে হবে। সেটা করবে কে? ক্রীড়া মন্ত্রণালয়, আমাদের অভিভাবককে ক্রীড়া মন্ত্রণালয় না, তাদের আন্ডারে জাতীয় ক্রীড়া পরিষদ, জাতীয় ক্রীড়া পরিষদ থেকে সব ফেডারেশনগুলো জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে আমাদেরকে
চলতে হয়। হ্যাঁ, সেই কারণে তাদের ওখান থেকে একটা বাইন্ডিংস রাখতে হবে। সবসময় বলি, এখনও বলছি যে 30% মেয়ে প্রতিটা ফেডারেশনে থাকতে হবে, মাস্ট। আইওসি তো 33%-এর কথা বলা আছে। আমি প্রথমে যেটা বলেছিলাম, যেহেতু অর্ধেক জনগোষ্ঠী নারী, যেহেতু মেয়েরা প্রতিটা ডিসিপ্লিন খেলছে, যেহেতু তারা সাফল্য বয়ে আনছে, তো অবশ্যই মেয়েদেরকে সংগঠক হিসেবে এখানে সুযোগ দিতে হবে কাজ করার। বিভিন্ন সমাজে আমাদের ফেডারেশনগুলোর ইলেকশন হচ্ছে, প্রতিটা জেলা, প্রতিটা বিভাগ, আমাদের কাউন্সিলর বিভিন্ন ফেডারেশনে, তারপরে সার্ভিসেস টিম যারা খেলে প্রতিটা ফেডারেশনের, তাদের নিয়ম অনুযায়ী তারা কিছুটা ভ্যারিয়েশন আছে গঠনতন্ত্রে। সেখানে কোনো ডিস্ট্রিক্ট, কোনো বিভাগ একটা মেয়েকে পাঠায় না, অথচ তাদের জেলায় কিন্তু মহিলা আছে। তো একটা মহিলা যদি কাউন্সিলর হয়ে না আসতে পারে, সে ফেডারেশনে কীভাবে আসবে? সেই জন্য এই নিয়মটা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে গঠনতন্ত্রের মধ্যে নিয়ে আসা উচিত, যে প্রতিটা বিভাগ থেকে এত % মেয়ে আসতে হবে, প্রতিটা কাউন্সিলর যারা আসবে, প্রতিটা জেলার থেকে আমার 64 ডিস্ট্রিক্ট, আমাদের ওখানে বলে দিতে হবে 64 ডিস্ট্রিক্ট থেকে অ্যাটলিস্ট 10 জন মহিলা থাকতে হবে। তো অটোমেটিক্যালি কিন্তু যেহেতু আমাদের 8টা ডিভিশন, ভাগ করার সুবিধা আছে, 8 ডিভিশন থেকে 8 জন করে আসতে পারে। তো এবং সার্ভিসেস টিম থেকেও যদি সেখানে উপযুক্ত কোনো সংগঠক থাকে, তাকে পাঠাতে হবে। এই কারণ, এবং জাতীয় ক্রীড়া পরিষদে যে 5 জন কাউন্সিলর থাকে প্রতিটা ফেডারেশনের, যে জাতীয় 5 জন যাবে, সেখানে বলা থাকে স্বনামধন্য ক্রীড়াবিদ, রাষ্ট্রের জন্য যে সাফল্য বয়ে আসে, কিন্তু এটা কিন্তু মেনটেন করা হয় না। দেখা যায় এটা পলিটিক্যাল, আমাদের এত পলিটিক্যালাইজেশন হয়ে গেছিলো, যার জন্য কিন্তু আমরা অনেক পিছিয়ে গেছি। ওইখানে 5 জনের মধ্যে আমি মনে করি মাস্ট করতে হবে 2টা মহিলা, 3টা ছেলে। ঠিক আছে, ছেলেরা বেশি, ছেলেরা 3টা, ওখানে মাস্ক করে দেওয়া হোক, তাহলে কিন্তু 2টা ভালো ক্যালিভারের মেয়ে ওখানে আসতে পারে কাউন্সিলর হয়ে। হ্যাঁ, তো এই সব ব্যাপারগুলো আমাদের দেখতে হবে। আমি এখানে একটু উল্লেখ করতে চাই, 2003 থেকে 2008-এ যখন আমি জেনারেল সেক্রেটারি ছিলাম বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থায়, সেই সময় আমি দেখি যে সব পুরুষরা বিভিন্ন জেলা থেকে, আমাদের যে কম্পিটিশনগুলো হয়, আন্তঃবিভাগীয় খেলাগুলো 8টা বিভাগ থেকে আসছে, এবং আন্তঃজেলাগুলো 64টা ডিস্ট্রিক্ট। যেমন ইন্ডিভিজুয়াল খেলাগুলো, যেমন সুইমিং, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, টেবল টেনিস 64 ডিস্ট্রিক্ট আসে, আর বিভাগীয় খেলাগুলোতে 8 ডিভিশন থেকে। সেখানে থেকে পুরুষ ম্যানেজার, পুরুষ কোচ। আমরা তখন সার্কুলার পাঠালাম প্রতিটা ডিস্ট্রিক্টকে, যে কোনো জেলা যদি মহিলা ম্যানেজার, মহিলা কোচ না পাঠায়, তাদেরকে আমরা টিএ দিয়ে দেবো না। এবং দেখা গেল কিছু কিছু চলে আসলো, ভাবলো যে বললে তো হবে, নানা পাইতো বা আমাদের সব পরিচিত হয়ে, কিন্তু আমরা কিন্তু দেইনি। আস্তে আস্তে কিন্তু ওটাকে আমি নিয়ে আসতে পারছিলাম, যে কোনো মহিলা কোচ ছাড়া কাউকে টিএ দিয়ে দেওয়া হয়নি, এবং কোনো তাদেরকে এন্টারটেইনই করা দেওয়া হয়নি। তাদের বলা হয়েছে আপনি বাইরে বসেন, মিটিংয়ে অ্যাটেন্ড করতে দেওয়া হতো না। তো এইটা কি, এর সিরিয়াসনেসটা আনতে হবে, তো বোল্ডনেসটা আনতে হবে। তো হ্যাঁ, একটা নিয়ম করবো, সেই নিয়মটা মানতে হবে, তাহলে না মেয়েরা আসবে। যখন যেসব ডিস্ট্রিক্ট বলতো যে মেয়েরা আসতে চায় না, কিন্তু যখন আমরা বাইন্ডিংসের মধ্যে ফেলে দিলাম যে মেয়ে ছাড়া অ্যালাউ করবো না, তখন কিন্তু ঠিকই মেয়েরা আসলো। এবং তারা এসে বলে, আমাদের তো চিঠি দেওয়া হয় না বিভাগীয়, আপনারা যখন ডিস্ট্রিক্টে চিঠি পাঠান, সার্কুলার পাঠান, ওর চিঠি তো ওনারা ড্রয়ারের মধ্যে রেখে দেন, তা আমরা তো জানি না ওখানে কী লেখা আছে যে মেয়ে পাঠাতে হবে কি হবে না। তো এই জিনিসগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি বলি, মাস্ট করে না দেওয়া হলে, একটা ফেডারেশন কিন্তু মাস্ট করতে পারবে না, যেটা এটা করতেই হবে। সেটা করবে কি? আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ, তাদেরকে আইনের মধ্যে এটাকে নিয়ে আসতে হবে, যে আমাদের মেয়েদের সুরক্ষা আইন আমাদের ক্রীড়াঙ্গনে মেনটেন হচ্ছে না, এটাকে মেনটেন করার জন্য যাবতীয় পদক্ষেপ আমাদের কনসার্ন অথরিটি যারা আছে তাদেরকেই করতে হবে। তাহলে মেয়েদের অভিভাবকরা উৎসাহ পাবে, মেয়েরা স্বাচ্ছন্দ্য বোধ করবে, আমাদের রেজাল্ট আরও ভালো হবে। এখানে একটা বলতে চাই, বিভিন্ন ফেডারেশনে যে দেখা যায় যে তারা মেয়েদেরকে এমন একটা ভাবে রাখে যে তুমি যদি আমার কথা না শোনো, সাবরিনা একটু বলেছিল, তুমি যদি আমার কথা না শোনো, তোমাকে ন্যাশনাল টিমে রাখা হবে না। এই জিনিসগুলো, একটা মেয়ে কেবল আসলো, একটা কোমলমতি মেয়ে, কিছুই জানে না, কিছুই বুঝে না, ঢাকা শহর কি সেটাই বুঝে না, তার মাঝে যখন এটা ঢুকে দেওয়া, সে কিন্তু ভীতির মধ্যে থাকে। অনেক মেয়ে কিন্তু চলে গেছে আমাদের কাছে, বিভিন্ন সময় এসে কান্নাকাটি করেছে যে খেলা ছেড়েছো কেন, কুপ্রস্তাব পেয়েছে। তো এটা তো মেনে নেওয়া যায় না। এই সময় যখন আমাদের দেশের প্রতিটা স্তরে, সচিব থেকে শুরু করে পুলিশ ডিপার্টমেন্ট, আর্মি ডিপার্টমেন্ট, কি বলে বিসিএস ক্যাডার, অন্যান্য সব শিক্ষা ক্ষেত্রে, সর্বক্ষেত্রে মেয়েরা একটা অগ্রগণ্য ভূমিকা পালন করছে, বিচারপতি, তাই না? স্পোর্টসে কেন আমরা এভাবে পিছিয়ে থাকবো? কেন মেয়েদেরকে আটকিয়ে রাখা হবে? কেন তার সুযোগটা, তার সে যোগ্য, কিন্তু তাকে সামনে আসতে দেওয়া হবে না? আইন ছাড়া এখানে কোনো ক্রমে সম্ভব না।
বর্তমানে কিন্তু আমি একটু বলতে চাই ডানাপা, বর্তমানে কিন্তু যে খেলাধুলার যে এই ঊর্ধ্বগতিটা, সেখানে কিন্তু এখন মেয়েদের ইয়েটাই কিন্তু পারফরমেন্সটাই কিন্তু অনেক ভালো হচ্ছে। বিশেষ করে যে ফুটবলে মেয়েরা কিন্তু অনেক বিভিন্ন ইয়েতে হ্যাঁ সাকসেসটা অনেক বেশি, ক্রিকেটে অনেক বেশি, এবং ইয়ে করলে এভারেজ করলে কিন্তু মেয়েদের ইয়েগুলো রেজাল্টগুলো হ্যাঁ ইয়েতে রেজাল্টগুলো কিন্তু অনেক ভালো। সেখানে মেয়েদের ইভেন্টগুলোতে, শুধু মেয়েদের ইভেন্ট না, যখন একটা গেমসে বা একটা ইভেন্টে ছেলে মেয়ে মিলে একটা দল পার্টিসিপেট করতে যায়, সেখানে মেয়ে অবশ্যই থাকে, 3 থেকে 4টা বা তার চেয়েও বেশি মেয়ে থাকে। তাহলে আমার মনে হয় এটা অবশ্যই করা উচিত যে একটা ছেলে ম্যানেজার যাচ্ছে, ছেলে কোচ যাচ্ছে, সেখানে একজন মেয়েকে অবশ্যই দেয়া, কোচ কাম ম্যানেজার হোক অথবা একটা কোচ হোক, একটা ছেলে কোচ যদি যায়, একটা মেয়ে থাকলে ওই একটা মেয়ে কোচ অবশ্যই দেওয়া উচিত, দিতে হবে, এটা এই ধরনের আইন করা উচিত। আর মেয়েদের, শুধু মেয়েরা যখন একটা গেমসে পার্টিসিপেট করবে বা একটা খেলা ইয়ে করবে, অর্গানাইজ করবে, তখন অবশ্যই মেয়েদের দিয়ে এটা পরিচালনা করানো উচিত। আমরা যখন আলোচনা করতেছিলাম এই অনুষ্ঠানের আগে, তখন আপনি বলতেছিলেন যে একটা উচ্চ পর্যায়ের একটা কমিটি বা একটা সেল থাকা উচিত এনএসসির, যে অভিযোগগুলো সব ফেডারেশনের অভিযোগগুলো ওইখানে জানাতে পারবে। এইটা নিয়ে যদি একটু বলতেন যে এই আমরা জাহানারার এইটা দিয়েই কি আমরা শুরু করা উচিত কিনা, জাহানারার এইটা? অবশ্যই একটা সেল তো অবশ্যই, প্রতিটা ফেডারেশন কিন্তু আলাদা আলাদা সেল থাকবে, সেইখানে কমপ্লেন যাবে, সেখানে পুঙ্খানুপুঙ্খানুভাবে সেটাকে বিচার করা হবে। প্রত্যেকে তখন সাহস পাবে, আমাদের খেলোয়াড়রা সাহস পাবে, এবং যারা দুষ্কৃতিকারী, আমি দুষ্কৃতিকারী বলবো, যারা দুষ্কৃতিকারী, যারা দুষ্ট স্বভাবের, তারাও তখন ভয় পাবে, তারা পিছপা হবে, এবং যখনই প্রমাণিত হবে তখন সারা জীবনের জন্য তাকে স্পোর্টস আইনা থেকে বহিষ্কৃত করা উচিত। আর কোচের ব্যাপারে অনেক সময় বলে যে আমাদের তো মেয়ে কোচ নাই, মেয়ে কোচ বানাতে হবে। আগে তো সব খেলা খেলতো না আমাদের মেয়েরা, তাই না? তো আমাদের মেয়ে কোচ নাই, কোচেস ট্রেনিং করতে হবে, এক্স প্লেয়ার আসে অবশ্যই ট্রেনিংয়ে। যদি একটা ছেলে যদি ট্রেনিংয়ের মাধ্যমে নিজেকে একটা ভালো কোচ হিসাবে দাঁড় করাতে পারে, তো হোয়াই নট একটা মেয়ে? আপা যেটা বললেন যে আম্পায়ার, আমরা জেসি আপা যদি আম্পায়ারিং ইন্টারন্যাশনাল করতে পারে, খেলোয়াড় থেকে তো হোয়াই নট? যে মেয়েরা খেলছে, যারা ভালো করছে, পারফরমেন্স ভালো করছে, ওরা তো জানে কি করলে খেলা ভালো করা যায়, একটা ভালো প্লেয়ার হওয়া যায়। তাহলে তাকে দিয়ে যদি সে যখন খেলাটা ছেড়ে দিবে, তাকে যদি সেভাবে ট্রেনিং নিয়ে এসে, কোচেস ট্রেনিং করায় নিয়ে এসে তাকে যদি কোচ বানানো যায়, তাহলে সেই পারবে একটা ভালো খেলোয়াড় তৈরি করতে। যেহেতু সে না, হ্যাঁ, তার জন্য ইজি হবে। এরকম আমি বলি না যে একটা ভালো প্লেয়ারই ভালো কোচ হবে, আবার যে প্লেয়ার না সে ভালো কোচ হতে পারবে না। হ্যাঁ, এটা ডিপেন্ড করে সে নিজেকে কিভাবে প্রশিক্ষিত করবে, কিভাবে নিজেকে ট্রেন আপ করবে। তো নর্মালি দেখা যায় একটা ভালো প্লেয়ার জন্য ইজি হয়, তো তাকে তো ট্রেনিং দিয়ে তাকে তো প্রশিক্ষিত করতে হবে, তাই না? তা আমি একটা মেয়ে খেলা ছেড়ে দিল, তাকে আমি বাইরে রেখে দিলাম, তাকে আমি ঢুকতেই দিলাম না, কিন্তু অন্যরা এসে সেখানে মাখন খাবে, অন্যরা এসে এখানে যা ইচ্ছা তাই করবে, অন্যরা এসে ক্রাইম করবে, এটা তো আর হতে দেওয়া যায় না। আমি জাহানারাকে স্যালুট জানাই যে ও এটাকে বোল্ডলি কথা বলেছে, এবং 2-1 জন বলছিল আমাকে যে যার বিরুদ্ধে অভিযোগ সে নাকি বলেছে অসত্য। একটা মেয়ে, এবং এই লেভেলের একটা মেয়ে, যে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিল, যে এত ভালো পারফর্ম করেছে, সে কোনোদিনও বানিয়ে এইভাবে কথা বলতে পারে না। হ্যাঁ, অতএব যারা এই ধরনের কথা বলে তাদেরকে আমি স্মরণ করে দিতে চাই, এই ধরনের গসিপে আপনারা যাবেন না। আপা, আপনারা দুইজনই বলতেছিলেন তখন অনেকগুলো 2-1টা ঘটনা কিন্তু আপনারা বলতেছিলেন অন্যান্য স্পোর্টস, একটু যদি বলতেন আমরা একটু। আমি এর আগে শুনেছি, আমাদের যে সুইমিং এর একটা মেয়ের কাছে শুনেছি, এক্স প্লেয়ার, যে এর আগে এরকম সুইমিং এর ধরনের হয়েছিল, অনেকটা বলবো যে এরকম হ্যারাসমেন্ট হয়েছিল, হ্যারাসমেন্টটা খুব খারাপই করেছিল। তো সেখানে কিছুটা হয়েছিল, মানে বিচার আচার হয়েছিল, বাট সে কিন্তু মনে হয় স্টিল এখনো আছে। এবং ব্যাডমিন্টনেও এরকম হয়েছিল, তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু সে সাজাপ্রাপ্ত হয়ে তাকে বহিষ্কার করে আবার সে এখন আছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো যেন না হয়, এগুলো যদি হয়, সে যদি আবার ফিরে আসে, তাহলে তো সে আবারই একই কাজ করবে, সে সুযোগ বুঝে কাজটা করবে, কারণ এই ধরনের মানুষের কিন্তু এই ক্যারেক্টারগুলো চেঞ্জ হয় না কখনো। মানে আমরা কথায় বলি যে জিরো টলারেন্স, আসলে যে কথাগুলো মানে অ্যাকশনে কিন্তু মনে হয় না কখনো যে জিরো টলারেন্স। আরেকটা কথা আমি বলি, যেহেতু আমি আজকে সুযোগ পেয়েছি,
এই যে ক্রিকেটে আজকে মেয়ের ইয়ের মানে কমিটিতে মেয়েদের অবস্থানটা প্রায় বলতে গেলে 1% দেখে একটা মাত্র মেয়ে, সেজন্য কিন্তু আজকে ছেলেরা এই ধরনের কথা বলার প্রয়াস রাখে যে ফুটবল এবং ক্রিকেটকে যেহেতু আমরা খেলোয়াড় সবাই এক পরিবার, খেলোয়াড়রা সব এক পরিবার, আমরা কখনো দেখব না যে যেমন ডানাপা কোন ইভেন্টে ছিল আমি সেটা দেখব না, ডানাপা খেলোয়াড় ছিল আমি তাকে সেই হিসেবে তাকে সম্মান করব, তাকে শ্রদ্ধা করব, ছোট বড় হিসেবে ডানাপা আমাকে শ্রদ্ধা করবে, আদর করবে, এই ধরনের ভালো মন্দটা বলবে। কিন্তু সেখানে যদি যার খেলাধুলা সম্পর্কে কোনো এক্সপিরিয়েন্সই নাই, সে যদি এসে বলে যে ফুটবলাররা ভালো না, সেখানে কিন্তু মেয়েদের গায়েও আসে কথাটা, মেয়ে ফুটবলার কিন্তু আছে, আজকে মেয়ে ফুটবলাররা কিন্তু অনেক ভালো করছে, আজকে মেয়েদেরকে পুরা বিশ্ব চেনে, মেয়ে ফুটবলারদেরকে অনেক বেশি চেনে, সেখানে যদি বলে মেয়ে ফুটবলাররা ভালো না, মেয়েদের ক্রাইম কি? যে বলল যে ভালো না ফুটবল মাঠ ছেড়ে দাও, কেন? যেখানে ইভেন্টে যে ইভেন্টটা ভালো করবে, মেয়েরা যদি ভালো করে মেয়েদের জন্য মাঠ বরাদ্দ থাকবে, 60% বা 70% বরাদ্দ থাকবে মেয়েদের জন্য, পারফর্ম অনুযায়ী সেখানে সুবিধাটা পাবে। সেখানে একজন এসে, আমি বলবো বাইরেরই লোক, সে ক্রীড়াঙ্গনের বাইরের লোক, সে এসে ক্রীড়াঙ্গনে এসে এই ধরনের কথা বলতে পারে না। এটা শুধু ফুটবলারদেরকে ইনসাল্ট করা না, ফুটবলার ছেলে হোক মেয়ে হোক ফুটবলারদের ইনসাল্ট করা না, এটা পুরো ক্রীড়াঙ্গনকে ইনসাল্ট করা হয়। এই ধরনের কথাগুলো আশা বা যে বলেছে তাকে সরি বলে তাকে এখান থেকে চলে যাওয়া উচিত আমি মনে করি। এই ধরনের লোক আমাদের ক্রীড়াঙ্গনে না আসাই ভালো। এই ধরনের যারা বাইরে থেকে আসে তারা এই ধরনের কথাবার্তা কিন্তু বলে ফেলে, অফেন্সিভ কথা বলে ফেলে, এগুলোর আমরা আমি আরেকটু একটা বিষয় আমি একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছিল যে আমরা তো একটা তো আছে যে বিষয়টা আমরা কথা বলতেছিলাম সেটাতে যে আমরা প্রথমে একটু ডিনাই করি, হ্যাঁ, এরপরে আস্তে আস্তে ইগনোর করার চেষ্টা করি, হ্যাঁ। তো এই করতে করতে কিন্তু আমাদের আজকে পর্যন্ত এই যে আপনারা যেটা বললেন যে অনেক ঘটনা কিন্তু আছে, হ্যাঁ, এগুলোর মানে প্রতিটি ফেডারেশনে কম বেশি আছে, হ্যাঁ। তো আমি যেটা আপনাদের কাছে যেটা জানতে চাইতেছি যে এই যে পুরো এখন যে অবস্থাটা আছে, তো সেটাই কি আবার আরেকটা ইয়াতেই চলে যাওয়া মানে হলে কি আমাদের জন্য ভবিষ্যতের, যেটা আমি যে একটা মানে সবাইকে যেটা আমরা সবসময় বলি যে একটা ছেলে অ্যাথলেট থেকে মেয়ে অ্যাথলেটের কিন্তু তার উঠে আসাটা স্ট্রাগলটা অনেক বেশি। সে জায়গায় এসে আমরা আপনি যেটা বললাম আমাদের সফলতা পাওয়া সত্ত্বেও কিন্তু আমাদের ছেলে মেয়েদের মধ্যে এখন বেতন কাঠামো বলেন অনেক 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 পার্থক্য, 8 লাখ আর 1.5 লাখ, 8 লাখ আর 1.5 লাখ। সেখানে যদি এই সেক্সুয়াল হ্যারাসমেন্টের মতো বিষয়গুলোকেও আমরা ঠিকভাবে অ্যাড্রেস না করে এবং ঠিকভাবে অ্যাকশন না নিই, তাহলে সেটা আমাদের আসলে আপনাদের দুজনের কাছে জানা যায় এটা মানে আমাদের সামনের দিনগুলো তাহলে কি হবে। অ্যাকশন নেওয়াটা তো দেরি হচ্ছেই অলরেডি, কারণ যেভাবে বলছে ডিলে করছে। জাহানারা যখনই এই জিনিসটাকে লিখিত আকারে সে পেশ করেছে, তাহলে সাথে সাথে এটার ব্যাপারে বোর্ড বসানো উচিত ছিল। কমিটি করেছে 3 জনের কমিটি, ক্রিকেট বোর্ডে শুধু কেন করবে, এনএসসি কেন এ ধরনের ওর জন্য বোর্ড করলো না বা এটা আইনানুগ ব্যবস্থা নিল না সাথে সাথে? এটাকে তো এই কথাটা অনেকেই বলতেছে যে এটা কেন আরো সর্বোচ্চ পর্যায়ে থেকে, এটা আমাদের যদিও ক্রীড়া উপদেষ্টা মহোদয় বলছেন যে এই ব্যাপারে কোনো ডানাপা। আরেকটা কথা বলি যে যেটা বলেছে ক্রিকেট বোর্ডেরই অফিসিয়ালরা যেটা বলেছে যে জাহানারা যদি লিখিত দেয় বা সে যদি চায় আমরা ব্যবস্থা নিব, তাকে চাইতে হবে কেন? সে বলবে আমার জন্য ব্যবস্থা নাও, সে তো অভিযোগ করেছে তোমরা ব্যবস্থা নিবা, তাই না? এটা মাস্ট নেওয়া উচিত যে এই ধরনের, এটা তো জিরো টলারেন্স, এই ধরনের তো এটা তো কোনো ক্ষমা হওয়াই উচিত না। তাহলে জাহানারা তো অভিযোগ করেছে, তাকে লিখিত দিতে হবে। তার মুখে সে যে বলছে অনলাইনে এত প্রচার হচ্ছে, তারপরে এখন পর্যন্ত মাত্র কমিটি করেছে, এটার তো কোনো মানে হয় না। তাহলে তো এটার বিচার হবে কবে? এখানে আমি একটু বলতে চাই যে আমাদের স্পোর্টস অ্যারিনা কিন্তু এখন বাইরের লোকে বেশি ভরে গেছে। বাইরের লোক যারা জীবনে খেলাধুলা করেনি, যারা হয়তো জীবনে মাঠেও যায়নি খেলার, তারা এখন বিভিন্ন ফেডারেশনের
A to Z এর মধ্যে আমি বলবো 90% নিয়ে নিচ্ছে। এটা তো খুবই দুঃখজনক ব্যাপার। আমরা যারা খেলাধুলা করেছি তারা যেভাবে খেলাধুলাকে ভালোবাসবো, বাইরের লোক কখনোই ভালোবাসবে না। যেটা আমরা সেদিন প্রেস কনফারেন্সে বলেছি, মহিলা ক্রীড়া সংস্থার নবগঠিত কমিটি দেখে যে সার্চ কমিটি করা হয়েছিল, সার্চ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা স্পোর্টসের লোক খুঁজে খুঁজে বের করবে। সার্চ কমিটি যে 100% করতে পেরেছে বা পারবে সেটা আমি বলছি না, 100% করা তাদের পক্ষে সম্ভব হয় নাই। এখানে অনেক সময় কিছু ঢুকেছে, কিছু বের হয়েছে। মহিলা ক্রীড়া সংস্থার কমিটিতে, সার্চ কমিটির কাছে শুনলাম যে 19 সদস্য বিশিষ্ট কমিটি দিয়েছে, সেখানে তাদের কাছ থেকে 3টা নিয়েছে এবং 16টা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের একজন ব্যক্তির দ্বারা 16 জন আসছে। সেখানে দেখা গেছে স্পোর্টসের লোক বেশি। আমার কথা হলো যে আমরা সবসময় বলি, এখনও বলবো যে আমাদের এখানে অন্য সেক্টরে যখন আমাদের সুযোগ থাকে না যাওয়ার, অন্য সেক্টরের লোকজন কেন এসে আমাদের এখানে দায়িত্ব প্রাপ্ত হবে? এখানে ঢাকা ইউনিভার্সিটির টিচার, সে এখানে মেম্বার হবে, বাংলাদেশ মহিলাকে এসে তার ব্যারিস্টার এসে হবে প্রেসিডেন্ট, চোখের দাঁতের ডাক্তার 17 বছর সহসভাপতি থেকে তার আবার প্রমোশন হলো, সে আবার সিনিয়র সহসভাপতি হলো, তাহলে 17 বছর প্লাস আরও যতদিন থাকবে। আমাদের স্পোর্টসের লোক নোয়ার, এটা কেন? তো প্রতিটা ফেডারেশনেই আমি বলবো যে যে ডিসিপ্লিনে তার ক্যারিয়ার আর জীবনের প্রাইম সময়গুলো, তো আমরা খেলোয়াড় যারা, তারা কিন্তু আমাদের প্রাইম সময়গুলো স্পোর্টসে দিয়েছি, তাই না? আমাদের অন্যান্য সাইডকে উপেক্ষা করে এখানে যে সময় দিয়ে আমরা অ্যাচিভ করেছি, দেশের পতাকা বাইরে বিদেশের মাটিতে উঠিয়েছি, তারা কেন ফেডারেশনে জায়গা পাবে না? সেইখানে কোনো অন্য সেক্টরের লোক সেখানে এখানে কার যত রকম দায়িত্ব পালন করবে, আমরা তো তাদেরকে লিডার মতো রাজি না। কারণ তারা তো কিছুই জানে না, কিছুই বোঝে না। তারা এসে এখানে বিদেশ যাবে, তারা এসে বিভিন্ন ফেডারেশনের মাধ্যমে অলিম্পিকের কাউন্সিলর হবে, তারা অলিম্পিক কাভার করবে, তারা এশিয়ান গেমসে যাবে, তারা সারা জীবন যারা খেলাধুলা করলো তাদের জায়গা কোথায়? এই জিনিসটাও সরকারকে আমাদের প্রায়োরিটি দিতে হবে যে স্পোর্টস অ্যারিনাতে কোনো স্পোর্টসের বাইরের লোক আসতে পারবে না। এই যে আমি ডানাপার কথার জেরেই বলি, এই যে মহিলা ক্রীড়া সংস্থার যে কমিটিটা করেছে, হ্যাঁ, এই কমিটি করার পরে জাহানারার ইস্যুটা উঠে এসেছে। এই যে কমিটিটা করেছে মহিলা ক্রীড়া সংস্থার কমিটি, ওরা কি এখন পর্যন্ত জাহানারার খোঁজ নিয়েছে? ওরা কি এখন পর্যন্ত জাহানারার পাশে এসে দাঁড়িয়েছে? ওরা কি বলেছে, ওই কমিটি এসে কি বলেছে যে জাহানারার জন্য আজকে এই অবস্থা কেন হলো, আমাদের ক্রীড়াঙ্গনে মেয়েদের এই অবস্থা কেন হবে? তাহলে এই ধরনের কমিটিতে এই যাদের সবচেয়ে বড় ভূমিকা রাখার কথা, রাইট, এই ধরনের এই মহিলা ক্রীড়া সংস্থা, এই ধরনের মানুষই আসা উচিত না যারা খেলোয়াড়দের, মেয়ে খেলোয়াড়দের এই অবস্থাটাই বুঝবে না। তারা তো এখানে থাকার যোগ্যই না, যোগ্যতাই নাই তাদের। তাহলে এই কমিটি কেন থাকবে? তারা যদি এই জিনিসটা চিন্তা না করে যে আমরা মহিলা ক্রীড়া সংস্থা, আমাদের দায়িত্ব এটা দেখা, মহিলা ক্রীড়া সংস্থারই তো দায়িত্ব ওর পাশে এসে দাঁড়ানো, ওর সমস্যাটা ফেস করা বা ও কেন এটা করছে অভিযোগ করা। তারা তো এখন পর্যন্ত তারা নীরব। ধন্যবাদ সাবরিনা আপা, ধন্যবাদ ডানা আপা, আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করেছেন এবং আমাদেরকে সত্যিকার অর্থে অনেকগুলো বিষয়ে, যে বিষয়গুলো কথা জরুরি বিষয়ে কতগুলো আপনারা ফোকাস করেছেন। তা আমরা আশা করব যে কর্তৃপক্ষ জাহানারা আলমের ইস্যুটাকে যাতে সময়ের সাথে সাথে এটা হারিয়ে না যায়, আবার আর একটি কেস না, হারিয়ে যাওয়ার কেস না হয়, এই ইস্যুটাকে কোনোদিনের জন্য এরকম কেস না হয়, এবং এখানে যে অনেকগুলো ইনিশিয়েটিভ নেওয়ার আছে সেগুলো যাতে নেওয়া হয়। ধন্যবাদ আমাদের সাথে যারা ছিলেন, যারা দেখছেন। আমরাও আশা করি যে আমাদের যারা মহিলা বা ফিমেল ক্রীড়াবিদরা আছেন তারা যাতে এখানে নিরাপদভাবে তাদের সব কাজগুলো করে যেতে পারেন এবং আমাদের দেশের মুখ উজ্জ্বল করতে পারেন। সবাইকে ধন্যবাদ।